প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন পর্বে। এই পর্বে আলোচনা করব অধ্যায় 1 গুণ ও ভাগের 16 পৃষ্ঠার 12, 13, 14 নম্বর অঙ্ক নিয়ে। তো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে, আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো অঙ্কগুলো কি আছে আমরা দেখি। তো বলছে প্রথম অঙ্কে আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করলো। এতে তার কত টাকা খরচ হলো? তাহলে লক্ষ্য করে দেখো, কয়টি মুরগি? 345টি ব্রয়লার মুরগি যা 225 টাকা দরে ক্রয় করলো, অর্থাৎ একটি মুরগির দাম হচ্ছে 225 টাকা। একটি মুরগির দাম যদি 225 টাকা হয়, তো বলছে এতে তার কত টাকা খরচ হলো, অর্থাৎ 350টি ব্রয়লার মুরগিতে তার কত টাকা খরচ হবে। তাহলে একটু ভাবে দেখো তো, যে একটা মুরগির দাম যদি 225 টাকা হয়, তাহলে 345টি মুরগির দাম কম হবে নাকি বেশি হবে? কি বেশি হবে না? তাহলে বেশি হলে কি করতে হয় বলো তো? বেশি হলে গুণ করা লাগে। কারণ একটা দাম যদি দেওয়া থাকে আর একাধিক জিনিসের যদি দাম চাই, তাহলে কি করতে হয়? গুণ করতে হয়। বেশি বলতে আবার ভাবেও না যে যোগ হবে, ঠিক আছে? যোগ কখন হয়? যখন অনেকগুলো সংখ্যা দেওয়া থাকে আর মোট বলে, তখন যোগ হয়। আর যখন একটির দাম দেওয়া থাকে, অনেকগুলো চাই, তখন গুণ হয়। কিন্তু তাহলে এটা কি করতে হবে? গুণ করতে হবে। তো কিভাবে করতে হবে, ঐকিক নিয়মে আমরা অঙ্কটা করব। তাহলে আমাদের সাজাতে হবে কিভাবে, এটাও কিন্তু একটা বিষয়। যে কোনো অঙ্ক সাজার বিষয় হচ্ছে আমাদের দেখতে হবে অঙ্কটা কি চেয়েছে। যেটা চাই উত্তর, সেটা রাখতে হয় কোন পাশে? ডান পাশে। যেটা চাই সেটা কোন পাশে থাকে? ডান পাশে। আর যেটা উত্তর চায় না সেটা বাম পাশে থাকে। এখন উত্তর চেয়েছে কোনটা, কিভাবে বুঝবা, তাই না? তো এই যে দেখবা সব সময় কত টাকা, কয়টি, এরকম জিনিস দেওয়া থাকবে। কতর পরে যেটা থাকবে সেটা হচ্ছে উত্তর চাই। যেমন বলছে কত টাকা, এখানে দেওয়া আছে মুরগির সংখ্যা আর মুরগির দাম, অর্থাৎ আমাদের কত টাকা চেয়েছে, অর্থাৎ মুরগির দাম চেয়েছে। তাহলে আমাকে এই দামটাকে ডান পাশে রাখতে হবে। তো চলো অঙ্কটা করে দিই, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। তাহলে আমরা এখানে লিখবো একটি মুরগির দাম, দাম বা ক্রয় মূল্য লিখি, যেহেতু ক্রয় করেছে। তাহলে একটি মুরগির ক্রয় মূল্য, একটি মুরগির ক্রয় মূল্য কত দেওয়া আছে? 225 টাকা। তোমরা বই দেখবা, ঠিক আছে? অতএব কয়টি মুরগি বলেছে? 345টি। ব্রয়লার কথাটা না লিখলেও হবে, ঠিক আছে? তো এতটি মুরগির ক্রয় মূল্য 225 গুণিত 345 টাকা। তাহলে এটা আমরা এখন কি করব? গুণ করব। গুণ করে যা পাবো বসাই দেব। তাহলে আমরা এই পাশে গুণ করে নেব, ঠিক আছে? তাহলে 225 গুণিত 345। আমরা যদি এখন এটা যেটা গুণ করি, তাহলে 5 পাচ্ছে হবে 25, হাতে থাকবে 2। 5 দুগুণা 10 আর 2 12, 2 হাত থাকে 1। 5 দুগুণা 10 আর হাতের একে হচ্ছে 11। তাহলে আমরা দশকের ঘর দিয়ে গুণ করছি, একটা শূন্য পাবো। আবার 4 পাচ্ছে 20, হাত থেকে 2, 4 দুগুণা 8 আর 2 হবে 10। 10 শূন্য, হাতে থাকে 1। 4 দুগুণা 8 আর হাতের একে হয় 9। তাহলে এবার 3 দিয়ে গুণ করবো, শতকের ঘর দিয়ে গুণ করছি। তাহলে কয়টা শূন্য? দুটা। 2 ঘরের দিকে যেতে এসেছি, দুইটা আমরা এখানে শূন্য নিব। তাহলে 3 পাচ্ছে 15, 15 হয় 5, হাতে থাকে 1। 3 দুগুণা 6 আর হাতে রেখে 7 আর 3 দুগুণা 6। এখন যদি যোগ করি তাহলে কত পাবো? 5, এখানে 2 নামবে, এখানে 1 আর 5 6, তাহলে 9 আর 1 10 আর 7 7, হাতে 1, 1 আর 6 হচ্ছে 7। তাহলে আমরা এখানে বসে দেবো 77,625 টাকা। তাহলে বলেছিলাম আমাদের উত্তরে এতে তার কত টাকা খরচ হলো। তাহলে লিখবো যে অতএব তার মোট খরচ হলো 77,000, এখানে 5 হবে, 5 ছুটে গেছে, 625 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে পরের অঙ্কটা দেখো, বলছে একটি আলমারিতে 560টি বই রাখা যায়। এরকম কতটি আলমারিতে এতটি বই রাখা যাবে? এবারে এটা কি করতে হবে বলো তো? দেখো বলছে যে একটি আলমারিতে এতটি বই রাখা যায়, তাহলে কতটি আলমারিতে এতটি বই রাখা যাবে? কি মনে হচ্ছে? এটা গুণ হবে, তাই না? না, এটা গুণ না, এটা ভাগ হবে। আমরা এটাকে ভাগ করব। তাহলে লিখতে হবে কিভাবে? তো চলো লিখে দিই। তাহলে আমাদের উত্তর চেয়েছে কি? আলমারির সংখ্যা। আমরা আলমারিটাকে কোন পাশে রাখবো? ডান পাশে রাখবো। তাহলে এখানে লিখবো 560টি
বই রাখা যায় কয়টি আলমারিতে? একটি আলমারিতে। তাহলে অতএব কতটি আছে? 3,79,680টি বই রাখা যায়। তাহলে আমরা এখন লিখবো কি, সবসময় বড় সংখ্যাটা সামনে বসাবা। ভাগ হচ্ছে 560 কি আলমারিতে। এখন আমরা ভাগ করে যেটা পাবো সেটা বসিয়ে দেবো, সেটা আমাদের উত্তর হবে। তো চলো তোমাদের ভাগটা করে দেখাই। তো 560 এটা আমরা কি করবো এখন? ভাগ করব। তো ভাগ করলে আমরা দেখো প্রথমে 3 ঘর যদি নিই, অর্থাৎ 3 অঙ্ক কমে যাচ্ছে, 4 অঙ্ক নিতে হবে, এ পর্যন্ত আমাদের নিতে হবে। তাহলে এটাকে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করবো যেন আমাদের 3796 হয়। তাহলে আমরা এটা কত দিয়ে গুণ করবো? তো একে যদি আমরা 7 দিয়ে গুণ করি, 5 7 35, এখানে আছে 37, আর এদিকে আবার তোমার 6 7 42 4 যোগ হয়ে 39 বেশি হয়ে যাবে। তাহলে আমরা কত দিয়ে নিব? 6 দিয়ে নিব। 6 দিয়ে হলে কিন্তু আমাদের হয়ে যাবে। তো দেখো, তাহলে 6 দিয়ে গুণ করলে 0, আর 6 সাথে 6 গুণ করলে 6 6 36, আর থাকে 3, 5 6 30, আর 3 হয় 33। এখন যদি বিয়োগ করি তাহলে 6 নামবে, 9 থেকে 6 বাদ দিলে 3, আর এই 7 থেকে 3 বাদ দিলে হবে 4, 3 থেকে 3 বাদ দিলে 0, দরকার নাই। আর এই যে একটা করে ঘর নামবে। এবার কত দিয়ে নিব? তোমরা সব সময় এই সংখ্যাটাকে গুণ করে এই দুটো সংখ্যা মিলাবা, তাহলে যেটা কাছাকাছি যাবে সেটাই নেওয়ার চেষ্টা করবো, ওটা দিয়ে গুণ করবা। এটা হচ্ছে কত দিয়ে যেতে পারে, সেটা হচ্ছে টেকনিক। বারে বারে গুণ করার প্রয়োজন পড়বে না। তাহলে একে যদি আমরা গুণ করি 8 দিয়ে 5 8 40, আর এদিকে ফের 6 48 4 থাকবে, বেশি হবে। 40-এর সাথে 4 যোগ করলে 44 যাবে। তাহলে আমরা কত দিয়ে নিব? 8 দিয়ে যাবে না, 7 দিয়ে। তাহলে 0 সাথে যা গুণ করবো 0, এদিকে 6 7 42 2, হাত থেকে 4, 5 7 35, আর 4 হচ্ছে 39। তাহলে বিয়োগ করলে কত নামবে? 8। এতে থেকে বাদ দিলে হবে তোমার 4, আর 3 থেকে 9 বাদ যাচ্ছে না, 4 কাছ থেকে 1 নিলাম, 13 থেকে 9 বাদ দিলে হয় 4। এখান থেকে 1 নিয়েছি, 3 ছিল, 3 থেকে 3 বাদ দিলে 0। তাহলে আবার কত নামবে? এই সংখ্যাটা নামবে। এবার কত দিয়ে যাবে? এবার কিন্তু আমাদের 8 দিয়ে যাবে, মিলে যাবে। দেখো 8 দিয়ে যদি আমরা নিই তাহলে কত হবে? 0, আবার 6 48 8, আর থেকে 4, 5 8 40, আর 4 44। দেখো আমাদের মিলে গেছে, অর্থাৎ এখানে কত বসবে? 678টি আলমারি। অর্থাৎ আমাদের এই 3,79,680টি বই রাখার জন্য কতটি আলমারি লাগবে? 678টি আলমারি লাগবে। এটা হবে আমাদের উত্তর। তাহলে আমরা লিখে দেবো উত্তর কত? 678টি। আশা করি বুঝেছো। এবার পরের অঙ্কটা দেখো, বলছে একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে বিক্রয় করলেন। তাহলে একজন পেঁয়াজ ব্যবসায়ী 1800 টাকা দরে, 1800 টাকা দরে মানে কি? এক বস্তার দাম হচ্ছে 1800 টাকা, 1264 বস্তা কিনেছে। তো তিনি প্রতি বস্তা পেঁয়াজ এত টাকা দরে আবার বিক্রয় করলেন, 2150 টাকা দরে বিক্রি করেছে। ক্রয় করেছে 1880 টাকা দরে, অর্থাৎ এক বস্তা 1880 টাকা, আবার বিক্রয় করেছে 2150 টাকা দরে। তার মানে বুঝতে পারছি আমরা লাভে বিক্রি করেছে। তো এখন বলছে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো, ক্রয় বাবদ বলেছে। তাহলে সে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করেছে কত টাকা করে? 1880 টাকা করে। অর্থাৎ একটি বস্তার মূল্য হচ্ছে 1880 টাকা। তাহলে একটি বস্তার মূল্য যদি 1880 টাকা হয়, তাহলে 1264 বস্তার দাম কম হবে না বেশি হবে? কি বেশি না? তো বেশি বললে কি করতে হয়? গুণ করতে হয়। তো চলো আমরা অঙ্কটা খাতায় করি, তাহলে আরো ক্লিয়ার হবে। তাহলে এখানে লিখবো কি, এক বস্তা পেঁয়াজের এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য 1880 টাকা। তাহলে অতএব কত বস্তা ক্রয় করেছে? বই দেখো 1264। তাহলে 1264 বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য, তাহলে 1880 গুণিত 1264 টাকা। তাহলে এটা এখন গুণ করে আমরা যেটা পাবো সেটা বসিয়ে দেব। তো তোমরা এখানে গুণগুলো করে দেখিয়ে দিবা, ঠিক আছে?
তাহলে আমরা গুণ করব 1880 গুণিত 1264। তাহলে এখন যদি গুণ করে দেখো, 4 এর সাথে 0 গুণ করব, তাহলে 0 সাথে যাই করি 0, আর 4 8 32 3, হাত থেকে 3, আবার 4 8 32 আর 3 হবে 35 5, হাত থেকে 3, 4 1 4 আর 3 হচ্ছে 7। তাহলে একটা 0 পাবো, যত ঘর আগে আসবো আবারও 0, 6 8 48 8, হাত থেকে 4, 6 48 আর 4 52 2, হাতে থাকে 5, 6 6 আর 5 হয় 11। এবার দেখো 2 দিয়ে গুণ করব 17 ঘরে, তাহলে 17 দুইটা শূন্য আমরা এখানে নিয়ে নিব। এমনিতে 2 ঘর আগে এসে দুটা শূন্য, এবার তাহলে আবার 0 দিয়ে গুণ করলে হবে 0, হাত দেবো না 16 6, হাতে থাকে হচ্ছে 1, আবার হাত দেবো না 16, হাতে রেখে 17 7, হাতে থাকে 1 2 1 2 আর হাতে রেখে 3। এবার তাহলে হাজারের ঘর দিয়ে গুণ করছি, হাজারের শূন্য 3টা, আমরা এখানে 3টা শূন্য নিয়ে নিব। আবার হচ্ছে 1 দিয়ে গুণ করলে শূন্যকে শূন্য হবে, আর বাকিগুলো যা আছে তাই বসে যাবে, কারণ 1 দিয়ে যাকে গুণ করবো এই সংখ্যাটাই হবে। তাহলে আমরা এখন যদি যোগ করি, তাহলে 0, আবার 2, 8 5 13 3, হাতে থাকে কত 1 1 আর সাথে 8 দিয়ে 10 10 আর 6 হচ্ছে 16 6, হাতে থাকে 1 1 আর একে 2 2 আর সাথে 9 9 আর 8 হচ্ছে 17 7, হাতে থাকে 1 1 আর একে 2 আর 3 5 5 আর 8 13 13 3, হাতে থাকে 1 1 আর একে 2। তাহলে আমরা কত পেলাম? 23,76,320। এটা হচ্ছে আমাদের উত্তর। আমরা এখানে এটা বসিয়ে দেবো। তাহলে আমরা এটা এখানে কি করব? বসিয়ে দেবো 23,76,320 টাকা। তাহলে আমরা এখানে লিখে নেব যে পেঁয়াজ ক্রয় বাবদ তার 23,76,320 টাকা খরচ হবে। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তো চলো পরেরটা দেখি কি বলছে। এবার বলছে দেখো, পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হবে। পেঁয়াজ বিক্রির পর কত টাকা লাভ হবে। তাহলে আমরা যদি এই যে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করেছে, কত টাকা দেখলাম? 23,76,320 টাকা। তাহলে ওইটা আমরা ক্রয় মূল্য পেয়েছি। এখন লাভ বের করতে গেলে আমাদের কি লাগবে? বিক্রয় মূল্য লাগবে না? তাহলে আমরা এই যে 2150 টাকা দরে আবার 1264 বস্তা কি করেছে? বিক্রি করেছে। তাহলে আমরাকে এই 1264 বস্তার এই বিক্রয় মূল্যটা বের করতে হবে। তারপর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে আমরা লাভ পেয়ে যাবো। তো চলো আমরা ঝটপট করে ফেলি। তাহলে আমরা লিখি যে ক হতে পাই, এটা কিন্তু একটা সৃজনশীল অঙ্ক প্রায়, বুঝেছো? যে ক হতে পাই পেঁয়াজের ক্রয় মূল্য কত টাকা পাইলাম? 23,76,320 টাকা। এটা হচ্ছে আমরা ক্রয় মূল্য পেলাম। এখন লিখব যে এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য কত ছিল? 2150 টাকা। বই দেখো তোমরা। অতএব 1264 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য, তাহলে 2150 গুণিত কত? 1264। এখন আবার এটাকে আমাকে গুণ করতে হবে। তো গুণটা আমাদের করাই লাগবে, তাই না? তো আমরা এখানে গুণটা দেখিয়ে দিই, তাহলে ভালো হবে। দেখো আবার যদি গুণ করি, তাহলে এটা 0 4 5 20, 4 1 4 আর 2 6, 4 2 8, আবার একটা ঘর পাবো, আবারও 0 4 5 5 6 30, 30 0 হাতে থেকে 3, 6 1 6 3 9 আর এটা 6 2 12। দুইটা শূন্য যেহেতু 17 ঘরে গুণ করছি, তাহলে আবার 0 5 2 10 0 হাত থেকে 1 2 1 2 3, আবার 2 2 4। এবার হাজারের ঘর গুণ করছি, 3টা শূন্য। তাহলে কত হবে? 0 হবে, 5ই হবে, 1ই হবে, 2 হবে, কারণ 1-এর সাথে যাই গুণ করি সেটা হবে। তাহলে যোগ করলে হবে 0 0 6, আবার হচ্ছে 9 আর 8 17 7, হাত থেকে 1 1 আর 2 3 3 6, আর হচ্ছে 5 হচ্ছে 11 1, হাতে থাকে 1 1 আর 1 2 6 7 আর 2 নেমে যাবে। তাহলে কত পেলাম আমরা? 27,17,600 টাকা। অর্থাৎ 1264 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য হচ্ছে 27,17,600 টাকা। আর ক্রয় মূল্য পেয়েছিলাম 23,76,320 টাকা। এখন লাভ বের করতে চাইলে আমাদের কি করতে হবে? এটা থেকে এটা বাদ দিলে আমাদের লাভ বের হয়ে যাবে। তো চলো করি। তাহলে আমরা লিখবো যে অতএব লাভ সমান, তাহলে 27,17,600
600 বিয়োগ হচ্ছে 23,76,320 টাকা। এটা থেকে এটা আমরা এখন কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ যদি করি, এই ঘর থেকে এই ঘর আমাদের বাদ দিতে হবে, তাহলে 0, আবার 0 থেকে 2 বাদ দেন 1, এর কাছ থেকে ধার নিলাম বা এর কাছ থেকে নিলাম মনে করো, তাহলে 10 হলো। 10 থেকে যদি আমরা 2 বাদ দিই কত, 8, এখানে 1 কমে গেছে, তাহলে কত আছে 5, 5 থেকে 3 বাদ দিলে 2, আবারও 7 থেকে 6 বাদ দিলে 1, 1 থেকে 7 বাদ দেওয়া যায় না, তাহলে আমরা কি করলাম, এখান থেকে 1 নিলাম 11, 11 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে হবে 4, এখান থেকে 1 নিয়ে নিচ্ছি, তাহলে আছে 6, 6 থেকে 3 বাদ দিলে হয় 3, আর 2 থেকে 2 বাদ দিলে 0, অর্থাৎ আমরা এখানে কত টাকা লাভ পেলাম, এখানে লাভ পেলাম 3,41,280 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝেছো। তোমাদের জন্য আমি অঙ্কটা আরেকটু অন্যভাবে করে দিলাম, তোমরা চাইলে এভাবে করতে পারো। এভাবে করলে তোমাদের আশা করি যে আরো সহজ হবে। যে প্রথমে আমাদের বিক্রয় মূল্য ছিল 2150 টাকা, আর ক্রয় মূল্য ছিল 1880 টাকা, অর্থাৎ এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য হচ্ছে 2150, আর এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য আবার 1880 টাকা। তাহলে আমরা যদি এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য থেকে এক বস্তা পেঁয়াজের ক্রয় মূল্য বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো, এক বস্তা পেঁয়াজের লাভ পাবো। তা আমরা এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা কি করলাম, বাদ দিলাম, তাহলে এটা কি পেলাম, লাভ পেলাম। কয় বস্তা পেঁয়াজে লাভ পেলাম, এক বস্তা পেঁয়াজে লাভ হয় এত টাকা, অর্থাৎ এক বস্তা পেঁয়াজে আমরা 270 টাকা লাভ পেলাম। এখন এক বস্তা পেঁয়াজে যদি 270 টাকা লাভ হয়, তাহলে 1264 বস্তায় কম হবে না বেশি হবে, বেশি হবে। তাহলে আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা লাভটা পেয়ে যাব। তাই লিখলাম যে অতএব 1264 বস্তা পেঁয়াজে লাভ হয়, তাহলে 270 এক বস্তা পেঁয়াজের লাভের সাথে আমরা 1264 বস্তা গুণ করে দিলাম। তাহলে এক বস্তাতে 270 টাকা, আর 1264 বস্তায় লাভ হচ্ছে তাহলে 3,41,280 টাকা। এটার সাথে গুণ করলে এটা হবে, তাহলে পেঁয়াজ বিক্রির পর তার এত টাকা লাভ হলো। এই অঙ্কটা এভাবে করলে তোমাদের জন্য সহজ হবে। তো আশা করি বুঝতে পারছো। তো আজকে এ পর্যন্ত ছিল এই পর্বের অঙ্ক। ক্লাসটি ভালো লেগে থাকলে এবং এখান থেকে কিছু শিখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রবে এবং ভিডিওতে একটি লাইক করে দিবে। এবং যারা ইতিপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এই অধ্যায়ের সম্পূর্ণ ভিডিও তোমরা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, অথবা আমার চ্যানেলের প্লে লিস্টের মাধ্যমে তোমরা যে সরাসরি দেখে নিতে পারো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী নতুন পর্বে নতুন অধ্যায়ে। আল্লাহ হাফেজ।